আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব হচ্ছে সেল মেমব্রেন এর সম্পর্কে বা কোষ ঝিল্লি সম্পর্কে বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে। তো এই যে প্লাজমা মেমব্রেন এর অপর নামগুলি হচ্ছে এইগুলা। তো এর মধ্যে প্লাজমা মেমব্রেন যেটা এইটা প্রথম ব্যবহার করেন কার্ল ন্যাগেলি। এই প্লাজমা মেমব্রেনটা কার্ল ন্যাগেলি যে প্রথম ব্যবহার করেন এই কথাটা মনে রাখার জন্য উপায় হচ্ছে কার্ল না গেলেন, কাল না গেলেন, মানে কালকে না গেলেন। হ্যাঁ, তো মেমব্রেন, তো হচ্ছে মেমব্রেন আর কাল না গেলেন তো কার্ল ন্যাগেলি। তো কার্ল ন্যাগেলি হচ্ছে প্লাজমা মেমব্রেন এটা প্রথম ব্যবহার করেন। এরপর হচ্ছে প্লাজমা লেমাপুর পাওয়ার। তো প্লাজমা লেমাটা আবিষ্কার করেন কে? প্লাওয়ার প্রথম ব্যবহার করেন। প্লাজমা লেমা প্রথম ব্যবহার করেন হচ্ছে প্লাওয়ার, লেমাপুর পাওয়ার। প্লাজমা লেমা হচ্ছে প্লাজমা লেমা, এটা প্রথম ব্যবহার করা হচ্ছে প্লাওয়ার। তো এছাড়াও আরও অপর নাম হচ্ছে কোষ ঝিল্লি, কোষ পর্দা, সাইটোপ্লাজমিক মেমব্রেন, বায়োমেমব্রেন, তারপর হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, এরপর হচ্ছে সেমিপারমিয়াবল মেমব্রেন, সিলেক্টিভ মেমব্রেন, এগুলো অন্যান্য নাম। এর মধ্যে দুইটা নাম হচ্ছে স্পেশাল, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনটা কার্ল ন্যাগেলি এবং প্লাজমা লেমাটা প্লাওয়ার ব্যবহার করেন। কার্ল ন্যাগেলি, লেমা, প্লাওয়ার। তো প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট এবং এর যে গঠনের যে মডেলটা, এটা প্রথমে তোমার যেটা সর্বোচ্চ গ্রহণীয় এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল। এই মডেলটা হচ্ছে সমুদ্রের যে হিমশৈল এটার সাথে তুলনা করে, বা হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করে করা হয়েছে এই ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল। এটা করছেন হচ্ছে সিঙ্গার এবং চলসন। যে সিঙ্গার এবং চলসন যে এই ফ্লুইড মোজাইক মডেলটা আবিষ্কার করছেন, এটা মনে রাখার উপায় হচ্ছে চলো সিঙ্গারের কাছে যাই ফ্লুইড মোজাইক মডেল আনতে। যে মোজাইক মিউজিক, হ্যাঁ, মিউজিক। তো ফ্লুইড মোজাইকটা সিঙ্গার, মিউজিক কে করে? সিঙ্গারে করে। তো চলো সিঙ্গারের কাছে মিউজিক শুনি। ফ্লুইড মোজাইক মডেলটা সিঙ্গার এবং নিলসন আবিষ্কার করছে। তো এইভাবে মনে রাখা যায়। তো এই যে ফ্লুইড মোজাইক মডেল, এছাড়াও আছে স্যান্ডউইচ মডেল। এটা এখানেও দ্বিস্তরী বলা হয়েছে, কোষ স্তর, মানে তোমার প্লাজমা মেমব্রেনকে দ্বিস্তরী বলা হয়েছে। ফ্লুইড মোজাইক মডেলেও দ্বিস্তরী বলা হয়েছে। এছাড়া আরও অনেক তোমার মডেল আছে, প্রোটিন ক্রিস্টাল মডেল, একক পর্দা মডেল, যেটা রবার্টসন দিছে। এই যে এখানে এটা এই যে দ্বিস্তরী, যিনি হচ্ছে ত্রিস্তর পর্দাকে একক পর্দা হিসেবে অভিহিত করেছিলেন। এটা ত্রিস্তরী, এটা আসলে গ্রহণযোগ্য না, কারণ আমরা প্লাজমা মেমব্রেনকে দ্বিস্তরী বলতেছি। তার একটা কথা ঠিক আছে, সুন্দর, যে এটা আসে পরীক্ষাতে আসে, এটা যে তোমার প্লাজমা মেমব্রেনটা এই অবস্থায় আছে যে প্রোটিন লিপিড প্রোটিন, অর্থাৎ লিপিডটা হচ্ছে মাঝে আর উপরে নিচে হচ্ছে প্রোটিন দেওয়া। তো ফিরে আসি আবার, এই যে ফ্লুইড মোজাইক মডেল যেটা সর্বোচ্চ গ্রহণীয়, এটা অনুযায়ী প্লাজমা মেমব্রেনে কী কী থাকে? লিপিড বাইলেয়ার থাকে, মেমব্রেন প্রোটিন থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে, এরপর হচ্ছে কোলেস্টেরল থাকে। তোমার লিপিড বাইলেয়ার প্লাজমা প্রোটিন বা মেমব্রেন প্রোটিন যেটাই বলো, এরপরে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এরপর হচ্ছে কোলেস্টেরল। এর মধ্যে কিছু স্পেশাল কথা আছে। সেটা হচ্ছে এই যে তোমার গ্লাইকোক্যালিক্সটা, এটা হচ্ছে একটা চিনির স্তর, গ্লাইকোক্যালিক্স। তো এই ঝিল্লির বহিস্তরে থাকে, এটা হচ্ছে ঝিল্লির বহিস্তরে থাকে। ওই যে প্লাজমা তোমার প্লাজমা মেমব্রেনের বহিস্তরে থাকে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো মানে বাইরে গেলাম, হ্যাঁ, তো বাইরের দিকে থাকে। সোসা মানে চিনির স্তর, যেটা হচ্ছে একটা চিনির স্তর। এবার হচ্ছে কোলেস্টেরল, এর মধ্যে স্পেশাল কথা হচ্ছে যে এটা হচ্ছে তোমার লিপিড জাতীয়, কোলেস্টেরলটা হচ্ছে লিপিড জাতীয়। এবং এই কোলেস্টেরলটা যে লিপিড জাতীয় এবং এটি হচ্ছে ফসফোলিপিড এবং তোমার ফসফোলিপিডের ফাঁকে থাকে। এই কোলেস্টেরল ফসফোলিপিডের ফাঁকে থাকে এবং এটা হচ্ছে লিপিড জাতীয়। তো স্পেশাল কথাগুলো গেল যে গ্লাইকোক্যালিক্স হচ্ছে চিনি স্তর, যেটা বহিস্তরে থাকে। কোলেস্টেরলগুলো হচ্ছে তোমার লিপিড জাতীয়, যেটা হচ্ছে ফসফোলিপিডের ফাঁকে থাকে। তো এখন এই যে লিপিড বাইলেয়ারটা, যেটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত, লিপিড বাইলেয়ারটা ফসফোলিপিড দ্বারা গঠিত।
এর মধ্যে একটা জিনিস দেখো, যে লিপিড বাইলেয়ার, বাই মানে কি দুই, মানে দুই স্তরের একটা লেয়ার, লিপিডের দুই স্তরের একটা লেয়ার, যেটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত। এবং এই ফসফোলিপিডের মাঝে মাঝে কী থাকে, কোলেস্টেরল থাকে, যেটা একটা লিপিড জাতীয় পদার্থ। তো এই বাইলেয়ার লিপিড বা লিপিড বাইলেয়ারটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত। এরপর হচ্ছে মেমব্রেন প্রোটিন, এটা হচ্ছে পেরিফেরাল ইন্ট্রিগাল লিপিড সম্পৃক্ত। এরপর হচ্ছে গ্লাইকোক্যালিক্স, যেটা চিনি স্তর বাইরে থাকে, এটা হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। এরপরে হচ্ছে তোমার কোলেস্টেরল। তো এই কোলেস্টেরলটা হচ্ছে তোমার এলডিএল আর এইচডিএল। তো এলডিএল আর এইচডিএল, এর মধ্যে এলডিএলটা হচ্ছে খারাপ, আর এইচডি জিনিস ভালো, এইচডি জিনিসটা ভালো। তো আর এলডিএলটা খারাপ, লো মানে খারাপ। আচ্ছা, তো এইচডিএল জিনিসটা ভালো, কিসের জন্য ভালো? এইটা যত পরিমাণ বেশি থাকবে তত হৃদরোগের সম্ভাবনা কম হবে। তো বেশি কাদের থাকে? স্ত্রী, তো লেডিস ফার্স্ট, এদেরই ভালো এইচডিএল থাকে। তো স্ত্রীদের বেশি এইচডিএল থাকে, ফলে এদের হৃদরোগের সম্ভাবনা কম। এরপর হচ্ছে এলডিএল, যেটা হচ্ছে পুরুষদের বেশি থাকে, খারাপ জিনিস পুরুষদের বেশি থাকে। তো পুরুষের বেশি থাকায় এটা হৃদরোগের সম্ভাবনা বেশি, কারণ কঠিন জিনিসের সম্মুখীন করে কে? পুরুষরাই বেশি, এই জন্য এলডিএল পুরুষদেরই থাকে। আচ্ছা, তো এইভাবে মনে রাখতে পারি আর কি। তো এরপরে হচ্ছে তোমার কিছু কথা, সেটা হচ্ছে তোমার এই যে এটা বললামই তো, যে রবার্টসন বলছে যে প্রোটিন লিপিড প্রোটিন অণু নিয়ে গঠিত। তিনি দ্বিস্তর বলছে অবশ্য প্লাজমা মেমব্রেনকে, কিন্তু আমরা দ্বিস্তরই জেনে পড়তেছি, দ্বিস্তরী এটা কথাটা না নিয়ে আসলেই হলো। তো একক পর্দা হবে মানে তেমন একটা গুরুত্ব না দ্বিস্তরী, কারণ আমরা দ্বিস্তরী পড়ছি যে প্লাজমা মেমব্রেন দ্বিস্তরী। তো এই যে দ্বিস্তরী পর্দা নিয়ে গঠিত একক পর্দা বলে তিনি অভিহিত করেন। হ্যাঁ, এখানে আমরা একক পর্দা, দ্বিস্তরীকে একক পর্দা বলছি। তবে তার একটা সুন্দর কথা, সেটা হচ্ছে রবার্টসন প্রোটিন লিপিড প্রোটিন অণু নিয়ে গঠিত যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন যে প্রোটিন লিপিড প্রোটিন এইভাবে থাকে, এই কথাটা বলছে। এটা একটু সুন্দর, এটা গ্রহণীয়টা আসে এক্সামে। তো এরপর হচ্ছে মেমব্রেনটি অনেকটা অর্ধতরল। এই যে প্লাজমা মেমব্রেন, এটা অনেকটা অর্ধতরল, এবং অর্ধতরল এই সংগঠনে লিপিড অণুগুলো, অর্ধতরল এই তোমার প্লাজমা মেমব্রেনে লিপিড অণুগুলো সর্বদাই নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। লিপিড অণুগুলো সর্বদাই কী করে? স্থান পরিবর্তন করে। একে ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলে। এই যে লিপিড অণুগুলো তোমার স্থান পরিবর্তন করে, একে ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলে। এই তথ্যগুলো ফ্লুইড মোজাইক মডেলের বিশেষভাবে সমর্থন করে। এই তথ্যগুলো যে মানে প্লাজমা মেমব্রেনটা তোমার মানে অর্ধতরল, এবং এটা যে লিপিড অণুগুলোর মধ্যে দিয়ে তোমার চলাচল করে, একে ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলা হচ্ছে। এটা হচ্ছে তোমার এই ফ্লুইড মোজাইক মডেলটাও সমর্থন করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অঙ্গাণুর গাঠনিক উপাদানসমূহ, মানে কোন অঙ্গাণু কী নিয়ে গঠিত। এর মধ্যে দুইটা পড়বো, দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে এইটার জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এর মধ্যে থাকে 40% লিপিড। এই যে 40% লিপিড প্লাজমা মেমব্রেনে থাকে, এটা মনে রাখার উপায় হচ্ছে এই যে লিপিড ল আর 40, লয় তালিবস্য 40, এই লয় আর এই ল, তো ল 40, এই 40%। এরপর হচ্ছে প্রোটিন হচ্ছে তোমার 50% থাকে প্লাজমা মেমব্রেনে। তো প্রোটিন যে প্লাজমা মেমব্রেনে 50% থাকে, এটা মনে রাখার উপায় হচ্ছে প্রোটিনের প আর এই যে 50-এর প, এই মানে 5 বা 5 যাই বলো। তো এই 50% প্রোটিন, আর বাকি 10% হচ্ছে শর্করা। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখতে পারি, যে মাইটোকন্ড্রিয়াতে, এখানকার জিনিস না, মাইটোকন্ড্রিয়াতে তোমার শুষ্ক ওজনের প্রায় 65% প্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়াতে শুষ্ক ওজনের প্রায় 65% প্রোটিন থাকে। এরপরে আমরা জানবো হচ্ছে প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থানসমূহ। তো এটা হচ্ছে মাইক্রোভিলাইতে অবস্থান করে, এবার হচ্ছে ডেসমোসোম অবস্থান করে, এবার হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকলে তোমার প্লাজমা মেমব্রেনের অবস্থান আছে। এরপর হচ্ছে পিনোসাইটিক ভেসিকলে তোমার প্লাজমা মেমব্রেনে অবস্থান আছে। তো এই যে মাইক্রোভিলাই, ডেসমোসোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, এই সম্পর্কে আমরা জানবো। এই যে মাইক্রোভিলাই, আচ্ছা চিন্তা করো তো, ভিলাইগুলো কোথায় থাকে? ওই যে ক্ষুদ্রান্তে থাকে, যেগুলো কী করে, ওদের খাবার গ্রহণকৃত খাবার থেকে
তোমার প্রয়োজনীয় পুষ্টি বা শক্তিগুলো কী করে, শোষণ করে। তো মাইক্রোভিলাই হচ্ছে এক বচনে মাইক্রোভিলাস, যেটা শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধিতে কাজ করে, এই মাইক্রোভিলাই। আচ্ছা, এখানে প্লাজমা মেমব্রেনের অবস্থান আছে। আচ্ছা, এর পাশে ডেসমোসোম, এটা হচ্ছে টোনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার পুরো অঞ্চলকে ডেসমোসোম বলে। প্লাজমা মেমব্রেনের কোনো কোনো স্থানে টোনোফাইব্রিল নামক অসংখ্য সূক্ষ্ম পাতযুক্ত বৃত্তাকার পুরো অঞ্চল দেখা যায়। কোথায় দেখা যায়? প্লাজমা মেমব্রেনে বা কোষঝিল্লিতে কী দেখা যায়? টোনোফাইব্রিল দেখা যায়, টোনোফাইব্রিল দেখা যায়। ওই টোনোফাইব্রিলকেই যে পুরো স্তর, যে পুরো অঞ্চল, এটাকে ডেসমোসোম বলে। একে কী বলা হয়? ডেসমোসোম। অর্থাৎ টোনোফাইব্রিল ইকুয়াল টু ডেসমোসোম, যা থাকে হচ্ছে তোমার কোথায়? প্লাজমা মেমব্রেনে। যা থাকে হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনে। টোনোফাইব্রিল ইকুয়াল টু ডেসমোসোম, যা থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেনে। এরপর হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। তো ফ্যাগোসাইটিক কথাটা আসতে মনে হইল কি, ওই যে ফ্যাগোসাইটিক প্রক্রিয়া আমাদের জীবনকে ধ্বংস করে, তো সেইখানকার কথাই, যে কঠিন বস্তু গলাধকরণের জন্য প্লাজমা মেমব্রেনের কঠিন বস্তু বা খাদ্যকণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। অর্থাৎ কঠিন বস্তু গলাধকরণ এদের কী করে? আবৃত করে। এই কঠিন বস্তুগুলোকে আবৃত করে কী করে? তোমার ফ্যাগোসাইটিক যে আবৃত করার যে গহ্বর সৃষ্টি করে এটি হচ্ছে তোমার ফ্যাগোসাইটিক ভেসিকল। আর এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এরপর হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল হচ্ছে প্লাজমা মেমব্রেনে কোথাও ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল থেকে যে পানি বা অন্যান্য তরল পদার্থ গড়িয়ে কোষ অভ্যন্তরে প্রবেশ করে, একে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে। এ প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। ফ্যাগোসাইটিক ভেসিকলকে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। তো পিনোসাইটিক ভেসিকল হচ্ছে তোমার কী করে? ওই যে প্লাজমা মেমব্রেন কোথাও ফেটে গেলে, মেমব্রেন অনেক চিকন জিনিস, এটা ফাটলে তো পানি বা অন্যান্য পদার্থ চলে এসে কী করে? পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে। পিনো ফাটা, মানে কিছুর জন্য বললাম না ফাটা আর কি। আমার একটা খাওয়া দাওয়া আছে পিনো, তো পিন হচ্ছে সব কিছু সবাই ফাটায়, তো এই তো আর কি, মানে ফাটায় না, জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি। এই তো এরপর হচ্ছে এর সাথে আরেকটু জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক উপাদান এবং এর কিছু কাজ জানবো। তো কোষঝিল্লির রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। মনে রাখা লাগবে একটু। এছাড়া এনজাইম হিসেবে এবং প্রোটিন বাহক হিসেবে কাজ করে। এটা কিন্তু প্রোটিন তৈরি করে না, এনজাইম হিসেবে এবং প্রোটিন বাহক হিসেবে কাজ করে, প্রোটিন কিন্তু তৈরি করে না, এটা মনে রাখা লাগবে। তো কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 65 ভাগই হচ্ছে লিপিড। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 65 ভাগই লিপিড, অর্থাৎ কোষ যে ঝিল্লি এর শুষ্ক ওজনের প্রায় 65 ভাগই হচ্ছে তোমার লিপিড। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে 75 ভাগই হচ্ছে লিপিড, আর 65 ভাগই হচ্ছে তোমার এই যে তোমার 65 ভাগই ছিল হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে প্রোটিন ছিল, আর এটা লিপিড। 65% প্রোটিন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, 65% প্রোটিন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65 ভাগে হচ্ছে প্রোটিন ছিল। আর মোট শুষ্ক ওজনের 75 ভাগে হচ্ছে লিপিড, এটা হচ্ছে কোষঝিল্লির। 75 ভাগে লিপিড হচ্ছে কোষঝিল্লির। এরপর লিপিড প্রধানত, এই যে বললাম যে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড কোষঝিল্লিতে থাকে, এই লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। এরপর ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। এই ফসফোলিপিডের মধ্যে আমার লেসিথিন থাকে। ফসফোলিপিডের মধ্যে কী থাকে? লেসিথিন থাকে। আচ্ছা, একটা জিনিস যে লিপিড বাইলেয়ার, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের যে ফুলমোজাইক মডেল অনুযায়ী বিভিন্ন স্তর ছিল, এই লিপিড বাইলেয়ারটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত। আর এখানে বলা হচ্ছে এই ফসফোলিপিডটাই হচ্ছে তোমার প্রধান হচ্ছে লেসিথিন। এই তো
এখন হচ্ছে কোষ ঝিল্লির কিছু কাজ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষ ঝিল্লির মধ্যে যা থাকে, কোষের মধ্যে কোষ ঝিল্লিটা তো তোমার কোষকে আবৃত করে আছে, তার উপর না কোষ প্রাচীর, যেটা হচ্ছে তোমার উদ্ভিদ দেহে থাকে। কোষ প্রাচীর তো আর তোমার প্রাণী দেহে থাকে না। তো এই যে কোষ ঝিল্লিটা, আর কোষ ঝিল্লি তো উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে। তো কোষ ঝিল্লিটা কী করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। এরপর হচ্ছে এতে এনজাইম বিন্যস্ত থাকে, এনজাইমগুলো বিন্যস্ত থাকে, বাইরে থেকে ভেতরে বস্তুকে স্থানান্তর করে, ভেতর থেকে বাইরে ও বাইরে থেকে ভেতরে বস্তুকে স্থানান্তর করে। এবার হচ্ছে একটি বৃহদাণু সংশ্লেষ করে, বৃহদাণু সংশ্লেষ করে। একটা ধর বড় অণু ঢুকতে চাচ্ছে ভিতরে, তো একে সংশ্লেষ করবে, মানে ঢুকতে চাচ্ছে না মনে রাখার জন্য বললাম, মানে বৃহদাণুকে সংশ্লেষ করে। এবার বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, এবার হচ্ছে বন্ধন বৃদ্ধি, চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা রয়েছে। এছাড়াও প্রোটিন লিপিড এনজাইম ক্ষরণ করে, এটা তো পড়লামই, নট প্রোটিন তৈরি করে, এটা পড়ছি। স্নায়ু উদ্দীপনার সংবহন, কোষ অঙ্গাণু মানে স্নায়ু উদ্দীপনার সংবহন, এই যে এখানে পড়লাম যে ভিতর জিনিস বাইরে জিনিস ভিতর জিনিস বাইরে সংবহন করে, তো স্নায়ু উদ্দীপনার সংবহন করে। এবার কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টি করে। কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এগুলো কিন্তু সৃষ্টি করে, মানে প্লাজমা মেমব্রেনও নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি করে। এরপর জানার বিষয় হচ্ছে খাদ্য মধ্যস্থ যে কোনো শক্তি কিন্তু নির্গত করে না এই কোষ ঝিল্লি, এটা মনে রাখা যে কোনো নির্গত করে না, এটা মাইন্ডে আনবা না। আচ্ছা, কোন যে খাদ্য মধ্যস্থ কোনো শক্তি যে নির্গত করে প্লাজমা মেমব্রেন, এরকম কিন্তু না, এটা কিন্তু করে না সে। এরপর হচ্ছে একটি কোষের সাথে অন্য একটি কোষের যে ইন্টারকানেক্টিং টিস্যুর নাম, এটাই হচ্ছে প্লাজমাডেসমাটা। এটা এই কথাটা মনে রাখা লাগবে যে একটি কোষের সাথে আর একটি কোষের ইন্টারকানেক্টিং টিস্যুর নামই হচ্ছে প্লাজমাডেসমাটা। এই তো কমপ্লিট।